গণভোটের জনকই তো বিএনপি, আর বিএনপির জন্ম হলো মার্শাল ল। তাহলে গণভোট দিয়ে জিয়াউর রহমান সাহেব বৈধতা নিয়েছিলেন। এখন প্রশ্ন, ওরা যদি বোঝে গণভোট, আর একটা গণভোট কে করেছে? বেগম খালেদা জিয়া। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কলকাটিন আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70 ভাগ মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা সাধারণ মানুষ বুঝি, সামান্য লেখাপড়া করেছি আমরা বুঝতেছি জনগণ কাকে বলে। এরা কি বুঝে না জনগণ কাকে বলে? এত জ্ঞানী বিজ্ঞ পার্লামেন্টারিয়ান নিশ্চয়ই বুঝে। আজকে যদি সংবিধানের মুখ থাকতো, এই সংবিধানটার যদি কোনো জবান থাকতো, আমার ধারণা সে বলতো যে আমারে নিয়ে আপনারা এত টানাটানি করেন না, আমি আপনাদের এই ঝামেলার ভিতরে নাই, আপনারা যা পারেন করেন। সালাউদ্দিন ভাইকেও বলতো, আসাদ ভাইকেও বলতো, সকলকেই বলতো, দয়া করে আমাকে নিয়ে টানাটানি করে আমার ইজ্জত শরম আর নষ্ট করার দরকার নাই। আমি এটা স্পষ্ট করে দেখতে চাই। কখনো বলে সংবিধানের ভিতরে, কখনো বলে এক চুল পরিমাণ নড়ব না, কখনো বলে এর ভিতরে আছে। আরে সংবিধান তো জানে তার ভিতরে কি আছে আর কি নাই, ও তো জানে। আমাদের এক প্রধান বিচারপতি ছিল, উনি একদিন কোর্টে বলতেছে যে বিচার কার করতেছি? তো আমরা বলতেছি মাই লর্ড বিচার করতেছেন তো আসামির। তো উনি বলে না, আসামির বিচার না, বিচার হচ্ছে আসলে আমাদের। তো কি আশ্চর্যজনক, এটা কেমন কথা? কয় তাহলে শোনেন কেন আমি এই কথা বলি। আমার কেন বিচার হচ্ছে? যে লোকটা একজন মানুষকে হত্যা করেছে সে জানে হত্যা করেছে কি করে নাই। আমরা কাগজপত্র দেখে এখানে বিবেচনা করছি যে তিনি আসলে হত্যাকারী কিনা। এটা করতে গিয়ে যে হত্যাকারী না, মাঝে মাঝে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে দেই, আবার যে হত্যাকারী তাকেও মাঝে মাঝে খালাস দিয়ে দিই। তাহলে বিচারটা হচ্ছে কার? যে আসলে আসামি সে ভাবে আরে এগুলো তো সব পাগল, আমি তো মারছি, এরা দেখি আমরা খালাস দিয়ে দিছে। আবার উল্টা যে করে নাই সে ভাবে আরে আমি তো মারি নাই। তো এরা এত প্রটোকল, এত গাড়ি, এত ঘোড়া, এত লেখাপড়া, এত জ্ঞান, কিন্তু আমাকে যে মৃত্যুদণ্ড দিয়ে দিল, এই আসামি কি এটা জানে না? তো তিনি বলতেন বিচার আসলে ওই আসামির হচ্ছে না, বিচার হচ্ছে আমি প্রধান বিচারপতির, আমি সঠিক লোককে সঠিক সাজা দিতে পারছি কিনা, এরকম কাঠগড়ার মধ্যে আমি নিজেই বসে আছি। তো আমাদের সংবিধান বেঁচে থাকলে বলতো মুখ খুলে, সালাউদ্দিন ভাই আমাকে আপনি অযথা যন্ত্রণা করিয়েন না। আমার এটাও খুব মনে হয়, একেবারে দাঁড়াইয়ে বলে ফেলতো কিন্তু স্পিকারের পিছু থেকে দাঁড়াইয়ে, যে মিস্টার আসাদুজ্জামান, আবার দৃষ্টি আকর্ষণ করতে পারতো, ইফ ই হ্যাড ভয়েস, দৃষ্টি আকর্ষণ করতে পারতো, মিস্টার স্পিকার দয়া করে আপনারা এই মহান জাতীয় সংসদে আমাকে নিয়ে আলোচনা না করলে আমার ইজ্জতটা কিছুটা হইলেও বেঁচে যায়। তো ওনাদের আলোচনার ধরন দেখে মনে হচ্ছে এই বেইজ্জতি করার একটা বুদ্ধি বাইর করছে। একবার বলে সংবিধানের ভিতরে, কোথায় ভিতরে? যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন ভিতরে হয়েছেন, সরকার হইল ভিতরে হইল, পার্লামেন্ট ভাঙলো ভিতরে ভাঙলো, সংস্কার হচ্ছে ভিতরে হচ্ছে, ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে? সংবিধান পারমিট করে যে ওই কি একটা কোথায় জানি বসে আলোচনা হইতো, ফরেন সার্ভিস এই অডিটোরিয়ামে বসে সব রাজনৈতিক দলের লোকেরা বসে আলোচনা করতেছে কিভাবে সংবিধান ভাঙা যায়। আচ্ছা বলেন তো দেখি, রাজনৈতিক দলের লোকেরা একসাথে বসে কিভাবে সংবিধান ভাঙা যায় এই খবর সংবিধান পাইলে সে প্রতিবাদ করতো না? নিশ্চয়ই প্রতিবাদ করতো। এবং ওই প্রতিবাদ ওই সবার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সালাউদ্দিন ভাই, তার ব্যাপারেও প্রতিবাদ করতো যে আমাকে ভাঙ্গার পরিকল্পনা করতেছেন কোন সংবিধানের আলোকে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি করছি, এগুলো সব ঠিক আছে, জাতির স্বাধীনতার ঘোষক এটাও ঠিক আছে, তারপরে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতে হবে এটাও ঠিক আছে, এগুলো সবই সংবিধানে আছে, কিন্তু আমরা আপাতত এটাকে আর মানতে পারছি না। তাহলে কোনটা মানতে পারছি? এখন এসে যে কথা বলছেন এগুলো এত সিলি, আমার কাছে খুব মনে হয় রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তার যখন উল্টাপাল্টা হয় তখন ওই জাতির ভাগ্যে খারাপ ছাড়া ভালো কিছু অপেক্ষা করে না।
কমিটমেন্ট। আচ্ছা, এই কথা কিভাবে বলে? আমি ছিলাম তো ঐকমত্য কমিশনে, আমাদের ভাইয়েরা অনেকেই ছিলেন। এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। এই গণভোটের প্রকাশ্য, আরেকটা গোপন কথা কিছুটা হলেও ইঙ্গিতে বলে যায়, যখন ডেডলক হয়ে গেল যে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কেউ কোনো রাস্তা বাইর করতে পারে না, তখন মিটিং বিরতি হলো। বিরতির পাশে একটা নিকোটিন খাওয়ার জায়গা ছিল, ওই জায়গার ভিতরে অনেকেই গিয়া বুদ্ধি বাইর করতে না পারে ওইটা খাওয়া শুরু করলেন। ওইটা খেতে খেতে কারো কারো মাথায় বুদ্ধি আসলো, না না পেয়ে গেছি, ইউরেকা 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 পেয়ে গেছি পেয়ে গেছি। সেটা কি? চলেন আমরা সবাই মিলে গণভোটের লাইনে যাই, মানুষকে জিজ্ঞাসা করি। কারণ রাজনৈতিক দলের কিছু লোক মিলে এখানে আমরা প্রস্তাব করতেছি, মানুষকে তো জিজ্ঞাসা করি নাই। তখন অন্যরা বললে আচ্ছা কথা তো ঠিক, মানুষকে তো জিজ্ঞাসা করা হয়নি, তো মানুষকে জিজ্ঞাসা করা কী হবে কীভাবে? গণভোট গণভোট গণভোট। যে এই কথা বললে নাই সে ভিতরে সকলেই একমত হয়ে গেল গণভোট গণভোট গণভোট। প্রস্তাবকারী লোক মানুষ, প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল! তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট, তখন আসছিল একজনের প্রশ্ন করছে হাত তুলে, আমার মনে হয় যদ্দূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল গণভোট করা যাবে না, এই মর্মে সংবিধানে কিছু আছে? সকলে কইল নাই 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 নাই। উনি খুশি হয়ে গেলেন। আমার এখন মনে হচ্ছে এই জন্য খুশি হন নাই যে জনগণকে জিজ্ঞাসা করবেন, এই জন্য খুশি হয়েছিলেন যে তার কথাটা সকলে মিলে গ্রহণ করেছে, তাই এখনো তাই দেখতে পাচ্ছি। দেখবেন কথার বাইরে গেলেই খেপে যায়। তো তখন ব্যাখ্যা দিয়েছে ঠিক আছে গণভোট সংবিধানে নাই, গণভোট করা যাবে না এই মর্মে কি সংবিধানে কিছু আছে? সকলেই কইল নাই। বলে তাহলে চলেন আমরা এই রাস্তা হাঁটি, সবাই মিলে হাঁটি। এখন কিভাবে হবে? একটা আদেশ জারি করতে হবে, এই সেই আদেশ। এখন বলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। পরশুদিন শুনেন নাই আপনারা সংসদে যে রাষ্ট্রপতিকে একটা অশ্বডিম্ব পারানো হয়েছে? রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞাসা করেছেন যে অশ্বডিম্ব কিভাবে পারলো? উনি বলছেন অশ্বডিম্ব পারে নাই, পারানো হয়েছে। এই যে অশ্বডিম্বটা পারানো হয়েছে, এই অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, তা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কিলবিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলেন, বাচ্চা গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না? গণভোট হয়ে যাওয়ার পরে 70 ভাগ লোক এটার পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল 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 করতেছে। এই কিলবিল কিলবিল বাচ্চাটাকে এখন আপনি বলতেছেন এগুলো সব আন্ডা পর্যায়ে আছে। তো আরো আশ্চর্য বিষয়, একজন রাষ্ট্রপতিকে কালকে বলছিলাম, এমন কি রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি অশ্বডিম্ব পারবে এটা আবার আরেকজনকে বলে দেয়। কি আশ্চর্য রাষ্ট্রপতি এটা! এই জন্যই তো এনসিপির লোকেরা সবাই মিলে চাইছিল এইরকম রাজহাঁস যেন বাংলাদেশে না থাকে। কিন্তু রাজহাঁসও থেকে গেছে, ডিম্বও পেরে গেছে, ডিম্বের ভিতর থেকে বাচ্চাও জন্ম নিছে। এখন আমরা ডিম্ব অস্বীকার করলে লাভ কি? সব 70 ভাগ মানুষ মানে প্রায় 5 কোটি বাচ্চার জন্ম দিছে। এটা এখন থেকে সরা যাচ্ছে না। কি আশ্চর্যজনক বিষয় দেখেন, আমি এভাবে দেখি না। স্কিম 133টা অর্ডিন্যান্সের রিপোর্ট পাবলিশ হয়েছে গতকালকে রাতে। 133টা অর্ডিন্যান্স। সংস্কারের 2 ভাগ দেখেন, একটা হলো সাংবিধানিক সংস্কার, এখানে আছে 47টা, আর একটা আছে সংবিধানের বাইরে অধ্যাদেশ আদেশ রেগুলেশন করে করা যাবে, এরকম আছে 37টা। সব মিলে হলো 84টা। এই 47টার ভিতরে একমত হয়েছে 30টা, বাকি থাকে 17টা। আর এখানে 37টার ভিতরে কাজ করতে গিয়ে সরকার জারি করছে 133টা। এই অর্ডিন্যান্সের ভিতরে মেজর অর্ডিন্যান্সকে এখানে দেখেন বাদ করে দেওয়ার প্রস্তাব করছে। 1 নম্বর বাদ করে দেওয়ার প্রস্তাব করছে কি জানেন? গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল।
বাংলাদেশের মানবাধিকার কমিশন গঠন অধ্যাদেশ বাতিল, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পৃথক সচিবালয় গঠন করার অধ্যাদেশ বাতিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার কমিশন অধ্যাদেশ বাতিল, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ বাতিল। আছে কি? কোনটা আছে? এটা একটা অ্যাড আছে না টেলিভিশনে, দেখবেন ককরোচ দিয়ে না কি দিনে নকআউট, দেখছেন? এটা তেলাপোকা মারে, যে তেলাপোকা। আপনি আমাদের এখানে যে এরসল আছে, যেখানে বেশি তেলাপোকা আছে এরসল মারবেন, একটা এরসল আর এক মারার পরে দেখবেন একটা তেলাপোকা আর একটা তেলাপোকার গলায় ধরে কান্দে। দুইটাই মৃত্যুপথ যাত্রী। একটা জিজ্ঞাসা করে আপনি কবে মরবেন, সে বলে আমি এখনই মরবো, আর একটা বলে আমার নিয়ে যান। এইটা দেখে, এই প্রস্তাবগুলো দেখে আমার কাছে মনে হয়েছে জগতের মানুষ আমাদের দিকে তাকায় মনে করতেছে সরকারি দল বিরোধী দল সবই তো মরবে দেখি, এটা তো মরার বুদ্ধি। আচ্ছা বলেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করার কি কারণ থাকতে পারে? একমাত্র ডিজিএফআই শাটারিং ছাড়া আমি তো আর কিছু দেখি না। ডিজিএফআই আপত্তি ছাড়া, এসবিএনএসআর আপত্তি ছাড়া এই আয়নাগর তৈরি করার মূল কারিগর ডিজিএফআই। এই ডিজিএফআইয়ের আপত্তি ছাড়া শহীদুল আলম ভাইকে নিয়ে দৈরা মাইরিয়া পিটাইয়া কেন এই কথা বললো, কেন ওই কথা বললো না, কেন পক্ষে বিপক্ষে এই কথা বললো, অমুকরে মতামত দিল, এই জন্য শহীদুল আলম ভাই কই ছিল আমরা সবাই জানি। তো তাদের আপত্তি ছাড়া গুম এবং খুন পাশ করার আপত্তি কি ভদ্রলোকের থাকতে পারে? তো গুম চাই আমরা? আমার তো মনে হয় না আপনারা কেউ গুমের পক্ষে। তো এটা কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশন অধ্যাদেশ কেন বাদ দিতে হবে? মানবাধিকার কমিশনের যিনি চেয়ারম্যান বলা হয়েছে তাকে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, এটা হবে একটা সার্চ কমিটির মাধ্যমে। প্রাইম মিনিস্টার চাইলেই নিয়োগ দিতে পারবে না, চাইলে বাদও দিতে পারবে না। বাদ দিতে গেলে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সিস্টেম করে বাদ দিতে হবে। আবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে, তারা সো মোটো তদন্ত করতে পারবে, ইভেন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যদি জড়িত থাকে তাকে অ্যারেস্টও করতে পারবে। এই অধ্যাদেশটা বাদ করার কি কারণ থাকতে পারে? মানে কি তদন্ত কেউ করবে না? পাশে দেখবেন কমেন্টে লিখছে বাদ দেওয়ার পিছনে মূল কারণ হইলো, এটা পড়লে আপনারা সবাই গলাগলি করে হাসবেন, যেহেতু সরকারের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে, এই জন্য মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। তো গুম তো করবে কে? গুম তো আইন শৃঙ্খলা বাহিনী লোকেরাই করে নাকি? গুম যদি আইন শৃঙ্খলার বাহিনী লোকেরা করে তার তদন্ত হইতে হবে না? আরেকটা ইন্টারেস্টিং, মানবাধিকার অধ্যাদেশের পিছনে কমেন্টে লিখছে যেহেতু এটা সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীন নয়। আচ্ছা, মানবাধিকার কমিশন কি সরকারের মন্ত্রণালয়ের অধীন থাকার কথা? ও আশ্চর্য ব্যাপার, এটা তো স্বাধীন, তো তদন্ত করবে স্বাধীনভাবে, নয় এজন্য বাতিল। দেখেন, সুপ্রিম জুডিশিয়াল পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে কি? পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে যে সরকার ইচ্ছা পোষণ করলে এটা কার্যকর হবে। আচ্ছা, সরকার ইচ্ছা পোষণ করলে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে বদলি করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে পদোন্নতি দেওয়া যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে শৃঙ্খলাবিধি অ্যাপ্লাই করা যাবে, সরকার ইচ্ছা পোষণ না করলে কি করবে? ইচ্ছা পোষণ না করলে রাত 2টার সময় আদালত বসে শহীদুল আলম ভাইকে অযথা রিমান্ডে এনে পিটাইবে। ইচ্ছা প্রকাশ করছে না, রাজা ইচ্ছা প্রকাশ করছে না, তো হয়ে গেল। অসুবিধা কি? এর মানে কনক্লুশনটা আমি কেন বলতে চাচ্ছি, এর মানে হলো শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছেন। যখন ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছিল তখন আর্গুমেন্ট ছিল যে আমরা কেন এটা করব, এক একজনে এক একটা বলছে। সর্বসম্মতিক্রমে ব্যাখ্যা ছিল যে এটা এই জন্য করতে হবে কারণ ক্ষমতাটা এত সেন্ট্রালাইজ, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, এইটা যদি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া না হয় তাহলে কোনো দিনেই কোনো সরকারের পক্ষেই এত ক্ষমতার মালিক হয়ে স্বাধীনভাবে আইনসম্মতভাবে কাজ না করে ডিকটেটরিয়াল মেন্টালিটি ডেভেলপ করতে বাধ্য হবে। তখন বলা হলো তাহলে কী করা দরকার? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য।
তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য করা হয়েছে এখানে। ভারসাম্য করা হয়েছে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান কি, সুপ্রিম কোর্ট, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, সিইসি নির্বাচন কমিশন, ওদিকে আছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। এগুলোর মধ্যে এমন একটা ক্ষমতার ডিস্ট্রিবিউশন থাকতে হবে যেন একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই বিভক্তির অংশ হিসেবে যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করার দরকার ছিল এগুলো 133 অর্ডিন্যান্স, আর যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব হয় নাই এটা গেলো সংবিধান সংস্কার। সেই সংস্কারের জন্য একটা আদেশ দরকার ছিল, এই আদেশের নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এখন ওনারা বলছেন এটা অসাংবিধানিক, তাহলে কোনটা সাংবিধানিক? বিরাট প্রশ্ন। আমি কনক্লুশন ড্র করছি, এটা আমাদের জাতীয় জীবনের এই চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা যাবে তা হয়তো ইতিহাসেই বিবেচনা করবে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা জাগাতেই থাকলাম। এখন যদি জুলাই অভ্যুত্থানের পরে আরও ড্রাস্টিক সামনের দিকে অগ্রসর করা না যায়, ধরেন এই সংস্কারগুলি কিছুই হইল না, কোথায় যাব আমরা? এক ব্যক্তি পাওয়ারফুল হবে, বলা হয়েছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সার্চ কমিটির মাধ্যমে আইন করে লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যাবে, হায়ার এবং ফায়ার করা যাবে না। এটা যারা চান না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে 5 বছর পর পর, এই জিনিসটা যারা চাচ্ছেন না তারা কি চাচ্ছেন? এটা যারা করতে চান না তিনি কোথায় থাকতে চান? এখন আরেকটা ফান্ডামেন্টাল প্রশ্ন করি, আমি শেষ করে দিব। 70% মানুষ পক্ষে রায় দিয়েছে, আমরা বুঝি, আমাদের মতো এরকম সামান্য উকিলরা বুঝতেছি, যারা সরকার চালাচ্ছে তারা কি বুঝে না? গণভোট কি তারা অতীতে করে নাই? গণভোটের জনকই তো বিএনপি, আর বিএনপির জন্ম হলো মার্শাল ল। তাহলে গণভোট দিয়ে জিয়াউর রহমান সাহেব বৈধতা নিয়েছিলেন। এখন প্রশ্ন, ওরা যদি বোঝে গণভোট, আর একটা গণভোট কে করেছে? বেগম খালেদা জিয়া। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কলকাটিন আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70% মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা সাধারণ মানুষ বুঝি, সামান্য লেখাপড়া করেছি আমরা, আমরা বুঝতেছি জনগণ কাকে বলে, এরা কি বুঝে না জনগণ কাকে বলে? এত জ্ঞানী বিজ্ঞ পার্লামেন্টারিয়ান নিশ্চয়ই বুঝে। এই জায়গায় দেখবেন পার্লামেন্টের ভিতরে গিয়ে হবস বলে, লক্স বলে এবং রুশুর কথা বলে, প্লাস বলে হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলে। তার মানে কি ওনারা বেশি লেখাপড়া জানেন? ওনারা হবসও জানেন, ওনারা লক্সও জানেন, ওনারা রুশোও জানেন, ওনারা কিভাবে জুলাই সনদকে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, গণভোটকে কিভাবে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, জনগণের সার্বভৌম ক্ষমতা কিভাবে প্রকাশ হয় এটাও জানেন, নিশ্চয়ই সব কিছু জানেন। জানা সত্ত্বেও যখন একই কথা বলেন তখন একটা সন্দেহের উদ্রেক হয়। এই সন্দেহটার নাম হলো নিশ্চয়ই ক্ষমতার প্রক্রিয়াটাকে কোনো না কোনোভাবে স্মুথ করার জন্য এমন কিছু জিনিসের কাছে দায়বদ্ধ আছেন, যে দায়বদ্ধতা বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের চাইতেও অধিকতর তাদের জন্য কল্যাণকর। এছাড়া আমি আর কিছু দেখি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।